স্বাগত টিভিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনুভা। এবারে জানাবো খবরের বিস্তারিত। 11 শিক্ষা বোর্ডের অধীনে 19,28,000 শিক্ষার্থী নিয়ে শুরু হলো এবারের এসএসসি ও সমমান পরীক্ষা। বদলে যাওয়া পরিস্থিতিতে প্রথম পাবলিক পরীক্ষাকে সুশৃঙ্খল করতে দেয়া হয়েছে 14টি নির্দেশনা। পরীক্ষা কেন্দ্রের পরিবেশ দেখে খুশি শিক্ষার্থী, অভিভাবকরা। এদিকে রাজধানী কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা পরীক্ষা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। 2 মাসের মধ্যেই ফলাফল দেওয়ার প্রচেষ্টার কথাও জানান তিনি। বৃহস্পতিবার সকাল 10টা বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রাজধানীর পরীক্ষা কেন্দ্রগুলোতে সকাল 8টার পর থেকেই অভিভাবক সহ পরীক্ষার্থীদের অপেক্ষা করতে দেখা গেছে। 9টার পর থেকেই কঠোর নির্দেশনা মেনে কেন্দ্রের ভেতরে প্রবেশ করানো হয় পরীক্ষার্থীদের। পরীক্ষার মধ্যে একটা নিয়মিত বিরতি দিয়ে পরীক্ষা নেওয়াটাই, বিশেষ করে এসএসসি লেভেলে এই প্রথম পরীক্ষাতে এরকম গ্যাপ দেওয়াটাই আমি মনে করি যে বাচ্চাদের জন্য ভালো হয়। মোটামুটি প্রিপারেশন নিছি, এখন বাকিটা আল্লাহর উপর, আশা করতেছি ভালোই হবে কিছু একটা। মার্চে হওয়ার কথা ছিল, তারপর এখন তো এপ্রিলে হইতেছে। 1 মাস পুরো সময় লাগবে পরীক্ষা শেষ হইতে। মোটামুটি একটু দেরি হয়েছে, তারপরেও ভালোই হচ্ছে। যেহেতু আজকে প্রথম দিন পরীক্ষা, তাদের সিট পেতে যাতে কোনো ব্যাগ পেতে না হয় সেজন্য বিদ্যালয় কর্তৃপক্ষ বা কেন্দ্র কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছেন। এদিকে রাজধানীর মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের এসএসসি কেন্দ্র পরিদর্শন শেষে 2 মাসের মধ্যেই ফল প্রকাশের বার্তা দেন শিক্ষা উপদেষ্টা। পরীক্ষা নিয়ে সব ধরনের গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওগুলো থেকে বিরত থাকবেন। যদি জেনুইন সমস্যা থাকে অবশ্যই আপনাদের দায়িত্ব সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা, যাতে তারা যাচাই বাছাই করতে পারেন। কিন্তু আপনি একটা জিনিস পেলেন, সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন এবং সেটার দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে। রাজধানীর মতো একই দৃশ্য ছিল সারা দেশের পরীক্ষা কেন্দ্রে। সুশৃঙ্খল পরিবেশ পেয়ে শিক্ষার্থীদের মতো খুশি অভিভাবকরাও। ওর জন্য কোনো আল্লাহর রহমতে কোনো ব্যাপার না, টেনশন নাই। ও স্কুলে যেভাবে পরীক্ষা দিছে এই কেন্দ্রেও সেভাবে পরীক্ষা দিব। প্রিপারেশন ভালো আছে, আশা করি রেজাল্টও ভালো হবে। জুলাই অভ্যুত্থানের পর প্রথম পাবলিক পরীক্ষা। এবারের পরীক্ষায় রয়েছে 14টি নির্দেশনা। আমরা যেহেতু এসএসসি দিইনি, তো এটা প্রথম বড় পরীক্ষা, জীবনের প্রথম ধাপ। তো সকলে আমার জন্য দোয়া করবেন। প্রিপারেশন যেমন নিছি, আশা করি সেটাই যাতে কমন পাওয়া যায়, পরীক্ষা যাতে আমাদের ভালো হয়। প্রিপারেশন মোটামুটি ভালোই আছে, চেষ্টা করব আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করার। 13ই মে পর্যন্ত চলবে পরীক্ষা। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা হবে 15 থেকে 22 মে পর্যন্ত। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে বের হচ্ছেন এসএসসি পরীক্ষার্থীরা। রাজধানীর মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল কেন্দ্রের সামনে থেকে প্রথম দিনে পরীক্ষার আরও খবর জানাতে সহকর্মী আরিফুল ইসলাম যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আরিফ, কেমন হলো প্রথম দিনে পরীক্ষা? কি বলছেন পরীক্ষার্থীরা এবং অভিভাবকরা, আমাদেরকে জানাবেন। তাসনুভা, আমি যদি শুরুতে অভিভাবক দিয়ে শুরু করতে চাই, সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অভিভাবকদের, এবং কি এই যে মাত্রই কিন্তু শেষ হলো, দেখতে পাচ্ছেন অভিভাবকরা কেন্দ্রে বা স্কুলের মধ্যে প্রবেশ করছে। তাদের যে সন্তান রয়েছে সেই সন্তানকে নিয়ে আসার জন্য ঠিক এই মাত্রই কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হলো। এখন শিক্ষার্থীরা তারা বের হবেন। পরীক্ষার্থীরা বের হওয়ার পরবর্তীতে বোঝা যাবে বা তাদের কাছ থেকে জানতে পারবো যে তাদের পরীক্ষাটা কেমন হয়েছে বা তারা যে প্রস্তুতি নিয়েছে সেই প্রস্তুতি অনুযায়ী তাদের যে পরীক্ষার সিলেবাস অনুযায়ী ঠিক হয়েছে কিনা, সবকিছু স্বাভাবিক ব্যবস্থাপনা বা গরমের মধ্যে তারা পরীক্ষা দিয়েছেন, ফ্যান ছিল কিনা, সেসব বিষয়েও কিন্তু অভিভাবকরা প্রশ্ন তুলেছেন। সেই প্রশ্নটাই আসলে রাখতে চাই শিক্ষার্থীদের বা পরীক্ষার্থীদের, তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব। তবে আপনি জানেন যে এই বছরই 1 লাখ পরীক্ষার্থী কিন্তু বা শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিচ্ছে না। তাই বলা যায় যে সারা বাংলাদেশে যে 13টি কেন্দ্র রয়েছে সেই 13টি কেন্দ্র বাতিল করা হয়েছে। আমি একটু দেখাতে চাই যে শিক্ষার্থীদের বের হওয়ার যে তাদের যেহেতু বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয়েছে পরীক্ষা, আমি একটু কাছে গিয়ে তাদের যে মতামত, আসলে এবার পরীক্ষার পরিবেশ, সার্বিক বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। আমার এখানে অভিভাবকরা আছেন, জড়ো হয়েছেন। পরীক্ষার্থীরা ভেতর থেকে মাত্রই কিন্তু বের হলেন। এখানে সবাই অপেক্ষা করছেন তাদের সন্তানদের জন্য। এখানে আমি যেহেতু গেট কিছুক্ষণ আগেই
খুলে দেওয়া হয়েছে। এখানে যদি আমি কারোর সাথে একটু কথা বলতে চাই, এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা বের হচ্ছেন। সেক্ষেত্রে বলা যায় যে এখানে পরীক্ষার প্রস্তুতি তারা কিন্তু বলেছেন যখন পরীক্ষা কেন্দ্রে তারা প্রবেশ করেন এই শিক্ষার্থীরা তারাই কিন্তু মোট কথা বলেছেন যে তাদের প্রস্তুতিটা ভালো ছিল এবং কি জি আরিফ, আমরা দেখতে পাচ্ছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেহেতু পরীক্ষা শেষ হয়েছে সব শিক্ষার্থীরা একযোগে তারা বের হয়েছেন, সাথে আছেন তাদের অভিভাবকরাও, এবং এবছর তারা বেশ স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পেরেছেন, কোনো অনিয়ম হয়নি সে বিষয়টিও তারা আমাদেরকে জানিয়েছেন। আপনি এতক্ষণ সঙ্গে ছিলেন, আপনাকে ধন্যবাদ। অনিয়ম করে রাজুক থেকে প্লট নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এ বিষয়ে অগ্রগতি জানিয়ে প্রতিবেদন জমা দিতে হবে 4 মে। দুদকের মামলায় এটাই প্রথম গ্রেপ্তারি পরোয়ানা। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই পরোয়ানা জারি করে। দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, 18 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। ক্ষমতার অপব্যবহার এবং অনিয়মের মাধ্যমে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 6টি মামলা হয়েছে। এর মধ্যে পুতুল এবং তার মা শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্র গ্রহণ করে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর আগে গণহত্যা, গুম ও শাপলা চত্বরে হত্যার অভিযোগে 3 মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও দুর্নীতি মামলায় এই প্রথম তাকে গ্রেপ্তারের আদেশ দিল আদালত। যে অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রেসক্রাইব ফর্মে তারা অ্যাপ্লিকেশন করেননি, ইভেন তিনি নিজে আবেদন করেননি, শুধুমাত্র তার সাইমা ওয়াজেদের মা প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি তার পদপদবি ব্যবহার করে এবং তার পদপদবি ব্যবহার করে রাজুকের যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদেরকে প্রভাবিত করে এবং তারাও প্রতারণামূলকভাবেই তাকে সহায়তা করে সম্পৃক্ত হয়েছেন এই মামলায়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি। 16 এপ্রিল বৈঠকের সূচিও ঠিক করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, তবে এর সময় পেছাতে চায় বিএনপি। এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষ করতে সরকারকে আরেকটু সময় দিতে চায় জামায়াতে ইসলামী। নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে সরকারের তরফ থেকে নানামুখী বক্তব্য ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বলে মনে করছে বিএনপি। এই পরিস্থিতিতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চায় দলটি। এরপর 16 এপ্রিল সাক্ষাতের সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা, তবে পরদিন সংস্কার কর্মসূচি নিয়ে বৈঠক থাকায় এ সাক্ষাৎ পেছাতে চাইছে বিএনপি। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর রয়েছেন। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব। এর আগে একটি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে নির্বাচন ইস্যুতে আন্দোলনের ইঙ্গিত দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ডিবিসি নিউজকে বলেন, সংস্কার শেষ করতে আরেকটু সময় দেওয়ার পক্ষে তার দল। ন্যূনতম সংস্কার যদি তারা ডিসেম্বরের মধ্যে করে ফেলতে পারে তাহলে এটা সম্ভব। জুলাই অভ্যুত্থানের নিষ্ঠুর নির্মম বর্বরতার স্মৃতিটা যেন আমরা ভুলে না গিয়ে সেই অপরাধীদের বিচার এবং সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয় সংস্কারটা আমরা অন্তত সেরে নির্বাচনে চলে যাই। সেটা হোক ডিসেম্বরে, হোক মার্চে, হোক জুনে। এই জন্য দিনক্ষণ বেঁধে দিলে সেটা যদি রক্ষা না হয় আমি কেন বেঁধে দেবো? জনগণের ভোগান্তি ও অশান্তি সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি না দিতে বিএনপির প্রতি আহ্বান জামায়াতের। দেশকে অস্থিতিশীল বা অরাজক পরিস্থিতি এমন আনরেস্ট না করা হয় নির্বাচনটা নিয়ে জাতি আবার শঙ্কিত হয়ে ওঠে। আমরা যে সুষ্ঠু পরিবেশ, যে নির্বাচন, একটা ভালো বাংলাদেশের জন্য এত 15, 16, 17 বছর অপেক্ষা করলাম, এত জীবন দিলাম, তা 2 মাস 6 মাস কি আগে হলো কি পরে হলো এটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হচ্ছে যে নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা, ওইটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, গুলশান কার্যালয়ে কথা বলছেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মেধা সম্পন্ন রাষ্ট্র পৃথিবীতে সম্মানের সাথে দাঁড়িয়ে থাকে। আমরা খুব বেশি চেষ্টা করব
লাইব্রেরি বিস্তারের মাধ্যমে, মেধার উন্নয়নের মাধ্যমে এই জাতিকে একটি মেধাবী দেশ রাষ্ট্রে পরিণত করা। যখন রাষ্ট্র মেধাবীদের দ্বারা পরিচালিত হবে, সেই রাষ্ট্র কখনো ভুল পথে পরিচালিত হবে না। তা আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা অতীতেও এই জাতীয় অনুষ্ঠানগুলো সারা জাতির মধ্যে প্রচার করেছেন খুব গুরুত্বের সাথে। আশা করি এই উদ্যোগকেও আপনারা যথেষ্ট প্রচার দিবেন, যাতে আরও জোরভাষা যারা গ্রাম পর্যায়ে বিভিন্ন তৃণমূলে লোকচক্ষুর অন্তরালে আছে তাদেরকে আপনারা খুঁজে বের করুন ইনশাআল্লাহ। দর্শক, ডিবিসি নিউজে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।